কেন আপনার মনে হয় যে বাংলাদেশি স্টুডেন্টদের অনেক পটেনশিয়াল আছে বা অনেক কিছু করার আছে? আমি দেখতেছি বাংলাদেশে 1000টা প্রবলেম, কিন্তু কেউ চিন্তা করতেছে না আমি কেমনে প্রবলেম সলভ করে কাস্টমারের কাছে যাই। আজকে আমাদের সাথে আছেন এমন একজন যিনি বাংলাদেশের 190 বছরের পুরনো একটা বিজনেস লিগ্যাসির পরের প্রজন্মের প্রতিনিধি। আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াইজ আর হোসেন। বিদেশে পড়াশোনা আর কাজের অভিজ্ঞতা নিয়ে এই মানুষটা শুধু ট্রেডিশনাল বিজনেসেই থেমে থাকেননি। একদিকে 16,000+ মানুষের একটা অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি আর বিজনেস ডেভেলপমেন্ট, অন্যদিকে কো-ফাউন্ড করেছেন আনোয়ার এন্টারপ্রাইজ সিস্টেমস, যেখানে কাজ হয় এআই আর ডেভঅপস অটোমেশন নিয়ে। আজকে তিনি শেয়ার করবেন বাংলাদেশে বিজনেস শুরু করা, অপরচুনিটি আর ফিউচার অফ বিজনেস নিয়ে একদম কিছু বাস্তব কথা। কেউ যদি লিডারশিপ পজিশনে খুব কুইকলি যাইতে চায়, তাইলে তার আসলে কি ধরনের স্কিল থাকা উচিত বলে আপনার মনে হয়? অ্যানালিটিক্যাল স্কিল ইজ প্রবাবলি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সাবজেক্ট চুজের ক্ষেত্রে আসলে কি ধরনের জিনিসপত্র মাথায় রাখা উচিত? মানে একটা সাবজেক্ট চুজ করা উচিত যেখানে আজকের এই এপিসোডে আপনি জানবেন কেন ক্যাপিটাল লাগবে এটা একটা মিথ, এবং কিভাবে জিরো থেকে একটা ছোট এক্সপেরিমেন্ট দিয়ে বিজনেস শুরু করা যায়। আপনি পাবেন বাংলাদেশের হিডেন মার্কেট গ্যাপগুলো কিভাবে আইডেন্টিফাই করতে হয় তার রিয়েল ফ্রেমওয়ার্ক। আপনি শিখবেন কেন বোরিং বিজনেসও প্রফিটেবল হতে পারে যদি আপনি রাইট কাস্টমার প্রবলেম সলভ করতে পারেন। এই পুরো কনভারসেশনটা মিস করলে আপনি একটা বড় মাইন্ডসেট শিফট মিস করবেন। এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সো লেটস এনজয় দি এপিসোড। সো আমি টিবিএসে আপনার যে ইন্টারভিউটা দেখতেছিলাম, ওখানে আপনি খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলছেন। সেটা হচ্ছে যে আপনি দেখেন যে বাংলাদেশি, বিশেষ করে বাংলা মিডিয়ামে যারা পড়াশোনা করে, তাদের ভিতরে আপনি অনেক বেশি পটেনশিয়াল দেখতে পান। তাদের অনেক জিনিসপত্র করার আছে এবং তাদের আসলে যোগ্যতাটা আছে। অনেক ক্ষেত্রে হয়তো বা রাইট ওয়েতে সেটা সামনে আসে না বা করার সুযোগ হয়ে ওঠে না। ওই জায়গাটাতে আপনি যদি আরেকটু বলতেন, কারণ আপনি তো পুরোটা সময় পড়াশোনা করছেন ইংলিশ মিডিয়ামে অ্যান্ড দেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। সো সেই জায়গাটা থেকে কেন আপনার মনে হয় যে বাংলাদেশি স্টুডেন্টদের অনেক পটেনশিয়াল আছে বা অনেক কিছু করার আছে? নাকি এটা তো 2 বছর আগের ঘটনা ছিল, মানে অলমোস্ট 3 ইয়ার্স, বাট এখন কি আপনার ধারণা কিছুটা হইলো চেঞ্জ হয়েছে কিনা? না, অবশ্যই আমার চেঞ্জ হয় নাই। বিকজ আমরা যখন বাংলাদেশ একটা ইকোনমি হিসাবে দেখি, আমাদের কিন্তু ইয়ং পপুলেশন অনেক হাই। এটার মানে তার মানে আমাদের ইয়ং ট্যালেন্ট এখানে আছে, আর ইয়ং ট্যালেন্টের সঙ্গে সঙ্গে অনেকগুলা মানুষ এডুকেশনাল সিস্টেমে। আমি রিসেন্টলি অনেকগুলো ইউনিভার্সিটি ভিজিটস করার পর আমি দেখলাম অনেকগুলা স্টুডেন্টস আছে যারা ভেরি হার্ড ওয়ার্কিং আর ওরা অনেক চেষ্টা করে। কিন্তু আমি যখন বাংলাদেশ স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আমিও অবশ্যই ওদেরকে ফিল করি। ওরা মনে করে যে বাংলাদেশে কি ওই পোটেনশিয়ালটা কি আছে নাকি একটা ব্যবসা তৈরি করার জন্য, একটা ভালো চাকরি পাওয়ার জন্য। বাট আসলে বলতে গেলে আছে, বাট এটার পিছনে অনেক খাটতে হবে। আমি একটু বলি আমি কেন এই জিনিসটা বলতেছি। বাংলাদেশ একটা দেশ হিসাবে এখানে অনেকগুলো ইনএফিশিয়েন্সি আছে। ইনএফিশিয়েন্সি পারচেসিং ক্ষেত্রে, ইনএফিশিয়েন্সি লজিস্টিক্সের ক্ষেত্রে, ইনএফিশিয়েন্সি ডেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো এই ইনএফিশিয়েন্সিগুলো আমাকে কি বলে, তার মানে এখানে অনেকগুলো বটলনেকস আছে যেগুলো ফিক্স করতে হবে। এখন আমি যখন বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে আমি যদি বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে জিনিসগুলো দেখি, আমি ওদের পার্সপেক্টিভে দেখি যে ওদের কাছে কোনো অপরচুনিটি সামনে আসে না। কিন্তু আসলে একটা স্টুডেন্ট হিসাবে অপরচুনিটিগুলো আমাদেরকে খুঁজতে হবে। আসলে বাংলাদেশে বিউরোক্রেসি অনেক হাই, আর বিউরোক্রেসির কারণে আমরা বাংলাদেশি স্টুডেন্টদেরকে ঠিক অপরচুনিটি দিতে পারি না। কিন্তু যদি আমরা একটা স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আমরা যদি কাস্টমারদেরকে সবচেয়ে বেশি ভ্যালু অ্যাড করতে পারি, আমরা কিন্তু একটা ভালো ব্যবসা তৈরি করতে পারবো। এখন অনেকগুলো ব্যবসা বাংলাদেশে আছে যেটা অনেক পুরানো, অনেক বছর ধরে কাজ করতেছে। আমাদের কোম্পানি অনেক পুরানো একটা প্রতিষ্ঠান, কিন্তু আমরা চেষ্টা করি কাস্টমারের সঙ্গে সঙ্গে অ্যাডাপ্ট করতে। কিন্তু অনেকগুলো ছোট ছোট ব্যবসা আছে কিন্তু ওই অ্যাডাপ্টেশনটা করতে পারে নাই, টেকনোলজি ইন্টিগ্রেট করতে পারে নাই, কাস্টমার পার্সপেক্টিভ ধরে চিন্তা করতে পারে নাই। আমি যদি কয়েকটা এক্সাম্পল দিই, যদি কয়েকটা স্মল বিজনেসের কথা বলি, অনেকগুলো ব্যবসায়ী আছে যে প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে একদম চিন্তা করে না। ওরা চিন্তা করে আমি দাম কমাবো আর আমি মার্কেটে যাব। কিন্তু বাংলাদেশে কিন্তু অনেকগুলো নিশ আছে, কয়েকটা কাস্টমার বেস আছে যে কোয়ালিটি নিয়ে অনেক কনসিয়াস। তো
বাংলাদেশে তো প্রায় 20 কোটি মানুষ, তো তার মানে এখানে তো অনেকগুলো কাস্টমার সেগমেন্টস আছে। সো আমি যদি একটা ব্যবসা শুরু করতে চাই, আই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেমস অফ দ্য পিপল। আমি যত মানুষের কাছে থাকবো তত সহজভাবে আমি ব্যবসা তৈরি করতে পারবো। আর এটার কারণে আমার মনে হয় একটা গ্যাপ আছে বাংলাদেশে। মানে আমার মেইন মেসেজ যারা দেখতেছে, আমি আপনাদেরকেই বলবো যে বাংলাদেশে এখনো অপরচুনিটি আছে, কিন্তু মানুষ এখনো বুঝতেছে না কেমনে ঠিক করে সিজ করতে এই অপরচুনিটিস গুলা। আমি দেখতেছি বাংলাদেশে 1000টা প্রবলেম, কিন্তু কেউ চিন্তা করতেছে না আমি কেমনে প্রবলেম সলভ করে কাস্টমারের কাছে যাই। ওরা চিন্তা করতেছে যে আমি দাম কমাবো, আমি ওর সাথে হাত মিলাবো, আরেকজনের সাথে হাত মিলাবো। এটা তো কারোর জন্য ভালো না, স্পেশালি কাস্টমারের জন্য ভালো না। কিন্তু বাংলাদেশের ইকোনমিটা অনেক ইন্টারেস্টিং, বিকজ আমাদের বাংলাদেশ ইকোনমি একটা কনজিউমার ইকোনমি। আমরা বিদেশে যারা পড়াশোনা করেছি, নাহলে বাংলাদেশেও যারা পড়াশোনা করি, আমরা জানি কনজিউমার ইকোনমিতে একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা হচ্ছে যে ওরা পারচেস করতে অনেক পছন্দ করে। বাংলাদেশে অনেকগুলা গ্যাপ আছে। একটা হচ্ছে পারচেসে, মানুষ পারচেস করতে পছন্দ করে, মানুষ এন্টারটেইনমেন্ট অনেক পছন্দ করে। বাংলাদেশে আসলে ওরকম কিছু করেন নাই, লেটস বি অনেস্ট। কম জিনিস না থাকার কারণে পিপল লাইক পারচেসিং প্রোডাক্টস, পিপল লাইক পারচেসিং এন্টারটেইনমেন্ট। তো আমরা যত ভালো করে আন্ডারস্ট্যান্ড করি এই সেগমেন্টস গুলা, এই নিশ গুলা, আমরা কিন্তু ব্যবসা তৈরি করতে পারবো ওইটার সারাউন্ডিং এ। এখন আমি যদি বিদেশের কথা বলি, মানে আমরা বাংলাদেশে যেটা দেখি, বিদেশে কিন্তু কয়েকটা সিনারিও, কয়েকটা জিনিসের ডিফারেন্ট। বাংলাদেশে এখন যেটা হচ্ছে, অনেক বড় বড় ব্যবসায়ীরা আসতেছে, ব্যবসায়ীরা এসে ওরা পুরো মার্কেট নিয়ে নিচ্ছে, ক্যাপিটালাইজ করতেছে, মনোপলাইজেশন হচ্ছে। কিন্তু এরকম সিনারিওজে আমরা জীবনে হতাশ হতে পারবো না। আমাদের সবসময় চিন্তা করতে হবে এই সিচুয়েশনসেও কিন্তু আমি মার্কেটটা ধরতে পারবো ফর আ স্পেসিফিক প্রোডাক্ট। সো আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। মনে করেন একটা ক্লোদিং এর ব্যবসা আছে একজনের, আর ওরা দেখতেছে হকার্সে গেলে সবাই 200-300 টাকায় খালি বেচে। কিন্তু আপনি এখন যদি দেখেন, অনেকগুলো অনলাইনের ব্যবসা আছে যে নিশ এখন টার্গেট করা শুরু করছে। কয়েকটা নিশ আছে যে স্যুটস পছন্দ করে, মানে ইটালিয়ান কাটের। কয়েকটা ব্যবসা আছে যে ট্রেডিশনাল ক্লোদিং পছন্দ করে। কিন্তু আমরা যদি ওই প্রবলেম গুলা, ওই সেগমেন্টস গুলা না আইডেন্টিফাই করি, আমরা কিন্তু ছোট ব্যবসায়ীরা বড় হতে পারবো না। আর বড় ব্যবসায়ীরা বলবে ম্যাস মার্কেটের জন্য জাস্ট প্রোডাক্টস আমরা বানাবো, আমরা কাস্টমারের রিকোয়ারমেন্টটা ঠিক করে বুঝবো না। সো দিস ইজ ওয়্যার আই সি দ্য অপরচুনিটি। রাইট। বাট আপনি যেটা বলতেছিলেন যে বাংলাদেশে অনেক অপরচুনিটি আছে, মানে প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো সলভ করাটাই আসলে আলটিমেটলি অপরচুনিটির পার্ট। বাট আপনি কোনো একটা ইউনিভার্সিটিতে যে কোনো স্টুডেন্টকে যদি জিজ্ঞাসা করেন তুমি ব্যবসা করতে চাও কিনা, অনেকে হয়তো বলবে যে হ্যাঁ ব্যবসা করতে চাই, বাট ফার্স্ট থিং ওর মাথায় আসে যে ওর তো টাকা পয়সা লাগবে, ওর তো ক্যাপিটাল লাগবে। এখন অনেকের মনে হতে পারে যে আপনি তো হয়তো বা অনেকেই এটা জানে না যে আনোয়ার গ্রুপ বাংলাদেশে 190 years old একটা কোম্পানি। সো ন্যাচারালি তার যে পোর্টফোলিও, তার যে, তো মানুষের মনে হতে পারে যে আপনার কাছে যেহেতু অনেক টাকা পয়সা আছে, আপনি অলরেডি লার্জ একটা বিজনেস ম্যানেজ করেন, সো আপনার জন্য এটা বলা অনেক সহজ, রেদার দেন যার কাছে কোনো টাকা পয়সা নেই, যে ইউনিভার্সিটিতে আছে, সে একটা ব্যবসা করতে চিন্তা করতেছে, তার মাথায় ওইটাই প্রথমে হিট করে। তো আপনার আসলে এখানে পার্সপেক্টিভটা কি? এখানে মূল প্রবলেম একটা বিজনেস স্টার্ট করার জন্য এটা কি টাকা পয়সা নাকি অন্য কোনো কিছু? না, আমি বলবো এটা কয়েকটা জিনিস। প্রথমে আমি একটা বড় ব্যবসা, মানে অবশ্যই আরো বড় হওয়ার স্কোপ আছে, কিন্তু আমারও তো অনেকগুলো প্রবলেমস আছে। আমার প্রবলেম হচ্ছে যে আমার তো ওই ফ্রিডমটা নাই আমার প্রোডাক্ট রেঞ্জ চেঞ্জ করা, এক্সপেরিমেন্ট করা, যেটা ছোট ব্যবসায়ীদের অনেক আছে। ওরা অনেক তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে। বড় ব্যবসায়ীর সমস্যাগুলো কিন্তু আনলিমিটেড, আমি ওটা নিয়ে শুরু করতে চাই না। ছোট ব্যবসায়ী অ্যাডভান্টেজের সম্পর্কে বলি প্লিজ। আমরা যখন একটা ছোট ব্যবসায়ী হই, আমরা যদি আমাদের এক্সপেরিমেন্টস গুলো ঠিক করে রান করতে পারি, ছোট ছোট প্রজেক্ট যদি মাস্টার করি, তাহলে কিন্তু আমরা কয়েকটা প্রজেক্ট সাকসেসফুল করতে পারবো বেশি ক্যাপিটাল ছাড়া। তো ফর এক্সাম্পল, আমাকে যদি একজন বলে র্যান্ডম একটা ব্যবসা শুরু করো,
হ্যাঁ। আমি বসে বসে ওই ইন্ডাস্ট্রির সমস্যাগুলো আন্ডারস্ট্যান্ড করব, আর ওই ইন্ডাস্ট্রির সমস্যাগুলো আমি অনেক বেসিকলি লিখবো প্রথমে, আচ্ছা বলবো এই ইন্ডাস্ট্রিতে এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা। তো আমি একটা হাইপোথেসিস স্টেটমেন্ট করলাম। হ্যাঁ। হাইপোথেসিস স্টেটমেন্ট করার পর আমার ভ্যালিডেশন দরকার। ভ্যালিডেশন স্টেজে মেবি আমি ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করলাম, মানে বেশি না। ওইখানে যদি আমি ট্র্যাকশন পাই, আমি ওইটা চেষ্টা করবো স্কেল আপ করতে। রাইট। আর ইফ দ্যাট ইজ আ প্রফিটেবল ভেঞ্চার, তোমার একটা সেলফ সাস্টেইনিং ইকোসিস্টেম হয়ে যাবে। বাট ইয়া, দ্যাটস হোয়াট আই থিঙ্ক। বাট এই যে ছোট স্টেজে স্টার্ট করার জন্য অনেকের মাথার ভিতরে একটা জিনিস কাজ করে যে আমার ইনিশিয়াল যে টাকা পয়সা দরকার, সেটা আসলে সে কিভাবে ম্যানেজ করবে, কার কাছে যাবে, কিভাবে আসলে এটা পাওয়া যায়, বা মানে ব্যবসার জন্য আপনার কাছে কি মনে হয়? বাংলাদেশি ট্যালেন্ট, বিশেষ করে আনোয়ার গ্রুপে তো আমার কাছে মনে হয় যে কয়েক হাজার মানুষজন কাজ করে, তো আপনি অনেক মানুষজনকে দেখেন। বাংলাদেশের কনটেক্সটে যখনই কেউ কোনো অপরচুনিটি নিয়ে কথা বলে, প্রথম কোন চ্যালেঞ্জটা তার মাথায় আসে বলে মনে হয়? একটা জিনিস হচ্ছে, এটা একটা মিসকনসেপশন। আনোয়ার গ্রুপে এখন কত মানুষ কাজ করে? 16,000। 16,000। হ্যাঁ। তো লাইক আলহামদুলিল্লাহ আমাদের লোকের সংখ্যা অনেক। আমরা চেষ্টা করবো আরো মানুষকে এমপ্লয় করতে আমাদের ইকোনমিতে। হ্যাঁ। কিন্তু আমার যেটা মনে হয়, মানে আপনি যে পয়েন্টটা বললেন, আপনার ক্যাপিটাল লাগবে একটা ব্যবসা তৈরি করার জন্য, আই থিঙ্ক দিস ইজ আ মিসকনসেপশন। আচ্ছা। বিকজ আপনার যদি একটা ব্যবসাতে অনেক ক্যাপিটাল লাগে, আপনি ওই ব্যবসাতে ঢুকবেন কেন? গো ইনটু আ বিজনেস যেখানে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কম। হ্যাঁ। আর যদি ক্যাপিটাল রিকোয়ারমেন্ট থাকে, ফাইন্ড একটা ওয়ে ইন অর্ডার টু মেক শিওর আপনার ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কম থাকে। আচ্ছা। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। লাইক ফর এক্সাম্পল, আমি যদি একটা নতুন প্রসেস আমার কোম্পানিতে ইমপ্লিমেন্ট করতে চাই, আমি তো বলবো না প্রসেস একদিনে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ। আমি জাস্ট একটা টেস্ট করবো। Right. টেস্ট করে আমি যদি রেজাল্টস পাই, তাহলে না আমি এটাকে আরো বড় করতে পারবো। বাট অনেকগুলো ব্যবসা আছে সার্ভিস বেসড, সার্ভিস ইকোনমি, কিন্তু বাংলাদেশের স্কোপ অনেক। এখানে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ইজ লো। জাস্ট লাইক প্রোগ্রামিং হিরো, এটা কিন্তু একটা সার্ভিস। আপনি শুরু করেছেন একটা আইডিয়া নিয়ে, আপনি কিন্তু কিছু কিনতে লাগে না, ওর আপনার খালি একটা ল্যাপটপ লাগছে। আইডিয়াটা আপনি জাস্ট ট্রান্সলেট করছেন এক্সিকিউশন নিয়ে। এখন আমার যেটা মনে হয়, বাংলাদেশ মানুষ হিসাবে উই আর ভেরি হার্ড ওয়ার্কিং, কিন্তু আমাদের একটা জিনিস যেটা অনেক দরকার, ওইটা হচ্ছে পারসিস্টেন্স। সো যখনই আমরা একটা ব্যবসা নিয়ে চিন্তা করি, আমরা কয়েকদিন পর আমরা ফেল করি, হাল ছেড়ে দেই। হ্যাঁ, ছেড়ে দিই, বিশ্বাস হারিয়ে যায়। কনসিস্টেন্সি ইজ কি টু সাকসেস, এটা হচ্ছে আমার বিশ্বাস। আপনি যদি কনসিস্টেন্টলি কাজ করেন, কনসিস্টেন্টলি চেষ্টা করেন, যেই বিজনেস প্রবলেম আছে, ইন্টেলিজেন্স ক্যান সলভ ইট। এটা আই থিঙ্ক, এটা মেবি আমি একটু বেশি ইজি ল্যাঙ্গুয়েজে বলতেছি। ইটস ডেফিনেটলি নট ইজি। এখানে হার্ড ওয়ার্কের অনেক বড় একটা বিষয় আছে। আপনি আপনাদের এই যে ফ্যামিলি বিজনেসের কনটেক্সটে যদি বলেন, এটা 190 ইয়ার্সে এখন পর্যন্ত রানিং, আলহামদুলিল্লাহ প্রায় 16,000 মানুষ এখানে কাজ করে। তো কনসিস্টেন্সির এক্সাম্পল দিয়ে যদি বোঝানোর চেষ্টা করেন যে কিভাবে এরকম একটা লার্জ গ্রুপ অফ কোম্পানিজ আসলে এন্ড অফ দ্য ডে হইতে পারে, এবং এটা তো সামনে ইনশাল্লাহ আরো বড় হবে, তো ওই কিছু এক্সাম্পল দিলে ধরেন যারা এখন ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য হয়তো একটু ইন্সপায়ারিং হতে পারে, যে কোথা থেকে স্টার্ট করে কোন পর্যন্ত কোন ওয়েতে গেছে। অনেকে মনে হতে পারে এটা হয়তো বা আকাশ থেকে পড়ছে, হঠাৎ করেই কেউ কোনো একটা ওয়েতে হয়েছে। বাট আমি নিজের যতটুকু আমার স্টাডি বা আমি যতটুকু দেখছি, সেটা হচ্ছে যে আনোয়ার গ্রুপ খুব ভালো মতোই কমপ্লায়েন্ট ম্যানেজ করে এবং অর্গানাইজেশনাল জায়গাতে খুব ভালো মতো গ্রো করে আজকে পর্যন্ত আসতে পারছে। আদারওয়াইজ 190 ইয়ার্স ইটস লাইক ক্রেজি এটা সার্ভাইভ করা। প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করার জন্য। অ্যাকচুয়ালি আমার বড় দাদার বাবা এই ব্যবসাটা শুরু করে, সো আমাদের অনেক বড় একটা লেগেসি আছে, আমাদের অনেক বড় লার্নিং আছে। আমার বড় দাদা অ্যাকচুয়ালি উনি আমাদের ব্যবসাটাকে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়ালাইজ করে। সো উনি যখন ব্যবসা শুরু করে, তখন ইন্ডিয়াতে অনেকগুলো হাইডস আর টাস্কস ওরা ওয়েস্টেজ হিসাবে ডিসকার্ড করে ফেলতো। ওরা মনে করতো এটা দরকার নাই। আমার বড় দাদা চিন্তা করছে, আমি যদি এই কি বলো হর্ন শিংগুলাকে প্রসেস করতে পারি, আমি কিন্তু ভ্যালু এডিশন করে আমি এটা এক্সপোর্ট করতে পারবো, বোতাম বানাইতে। হ্যাঁ, বটনস। সো ওনার টাইমে প্রায় 1800 সালে ওর ওই লেট 1800s-এ
উনি একটা কনসেপ্ট ডেভেলপ করছে কল কমিউনিটি প্রোডাকশন। আচ্ছা আর এখানে আমরা ফিমেলদেরকে ওয়ার্কফোর্সে ইন্ট্রোডিউস করছি বাই গিভিং দেম একটা এনভায়রনমেন্ট যেখানে ওরা সেফ ফিল করে কাজ করার জন্য। তো এটা কিন্তু আমাদের ইকোনমিটাকে ওপেন আপ করে। কিন্তু আপনি এই সিম্পল একটা জিনিস দেখেন, জাস্ট ক্রিয়েটিভ থিঙ্কিং এর মাধ্যমে যেটা একটা ডিসকার্ড ছিল ওইখান থেকে আমরা প্রোডাক্টস আর বাংলাদেশে কোনো একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট যদি চিন্তা করে যে শিং নিয়ে কাজ করবে, সে তো অনেক শুরুতেই অনেক নাক ছিটকাবে, সে ভাববে যে এত লোয়ার লেভেলে নামবো। হ্যাঁ, বাট নামতে তো হবে। আমি এটার কারণে আমার বড় দাদার কথা বললাম। এখন আমার দাদার সম্পর্কে যদি বলি, আমার বড় দাদা যখন মারা যান, আমার দাদার বয়স খালি 8 বছর ছিল। আর উনি তখন স্কুল ছেড়ে উনি ব্যবসাতে নামছে 8 years old, 8 বছরে। আর উনি যখন শুরু করে তখন উনি রাস্তায় কাপড় বিক্রি করতো। আচ্ছা। আর মানুষ আমার দাদার দিকে তাকায় মনে করতো ও তো একটা ছোট ছেলে, ও আমাকে ঠকাবে না, তো ওকে ট্রাস্ট করতো। ওইভাবে কিন্তু আমার দাদার নাম আনোয়ার হোসেন আরো বড় হয়। আসলে ওই টাইমটা আমাদের ফ্যামিলির জন্য অনেক ডিফিকাল্ট ছিল, বিকজ ওই টাইমে অনেক মানে লাইক যেটা হতে পারে লাইক ম্যানেজাররা বিজনেস টানাটানি করে। আমার দাদা অনেক ছোট, আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে। সো আমার দাদা কিন্তু আবার 0 থেকে শুরু করে। আচ্ছা। তো আমার দাদার মানে আমি যদি ইন্সপায়ারিং ফ্যাক্টস গুলো বলি, উনি পুরো গ্রাউন্ড থেকে শুরু করে কিন্তু আনোয়ার গ্রুপকে আজকে বানায়। ওনার জন্য কিন্তু এই জিনিসটা ইজি ছিল না। উনি নিজে গিয়ে বিক্রি করতো, উনি নিজে ওনার দোকান ম্যানেজ করতো। ওইটার পর উনি আরো স্কেল করে, তারপর আমার বাবা আসে, তারপর আমরা আসি। আর আমরা যেটা চেষ্টা করি প্রত্যেক জেনারেশনে, ওটা হচ্ছে আমরা অ্যাডাপ্ট করি। আমরা কেন প্রায় 200, আমরা কেন এতদিন সাস্টেইন করছি? বিকজ আমরা একটা জিনিস মনে করি যে বিজনেস কিন্তু জীবনে কনস্ট্যান্ট থাকে না। আমরা যদি সেম প্রসেসেস মেনটেন করি, আমরা যদি চেঞ্জ না নিয়ে আসি, আমরা কয়েকদিন পর চলে যাব। আর আমরা ডেইলি অনেক চেষ্টা করতেছি আমাদের সবচেয়ে ভালো সিস্টেমস নিয়ে আসার জন্য, ভালো টেকনোলজি নিয়ে আসার জন্য, ভালো মানুষ নিয়ে আসার জন্য। আর এই পয়েন্টটা আমি কেন বলতেছি, এটা একটা ইন্টারেস্টিং কথা বলি। আমাদের ব্যবসা শুরু হয় মালা শাড়ি দিয়ে। মালা শাড়ি আমরা এটা অনেক হাউস হোল্ড একটা নেম। ওই ব্যবসাটা কিন্তু এখন নাই। আমাদের আগে অনেকগুলা ব্যবসা ছিল যেগুলা নাই। আমরা আস্তে আস্তে আমাদের কোম্পানি, আমাদের পোর্টফোলিওকে প্রত্যেক জেনারেশনে একটু চেঞ্জ নিয়ে আসছি। আমার বাবা ইন্ট্রোডিউস করছে বিল্ডিং মেটেরিয়ালস, আমার চাচারা ইন্ট্রোডিউস করছে আদার সেক্টরস। আমরাও ইনশাল্লাহ আরো ব্যবসা নিয়ে আসবো দেশে। তো মানে আমরা জাস্ট বসে থাকি নাই, আমরা টাইমের সাথে অ্যাডাপ্ট করতে চেষ্টা করি। আনোয়ার গ্রুপের একটা টেকনোলজি উইং আছে, এটা হয়তো অনেকেই জানেন না। এটা সম্পর্কে যদি একটু বলতেন, এইটা আসলে কে শুরু করছে? এইটা আমার ভাই শুরু করছে। আমি এটার সম্পর্কে ওরকম বলতে চাই না। এটার মেইন অবজেক্টিভ আমাদের কোম্পানির রিকোয়ারমেন্টসকে সার্ভিস করা। সো আইল জাস্ট কিপ ইট এট দ্যাট। ওখানে আর কিছু বলার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে। সো আমরা যখন এই যে আপনাদের গ্রুপ অফ কোম্পানিজে যে 16,000 মানুষ কাজ করে, এটার ভিতরে সবাই কম বেশি বা অ্যাটলিস্ট যারা এখন একটু উপরের লেভেলে আছে বা ম্যানেজমেন্ট লেভেলে আছে, অনেকেই কিন্তু দেখছে যে একটা বিজনেস আসলে কিভাবে তৈরি হয়, কিভাবে বড় হয়। বাট আপনি যদি লাস্ট 20 or 25 ইয়ার্সে দেখেন, বাংলাদেশে অনেক বড় বড় অনেকগুলো গ্রুপ, বিজনেস গ্রুপ কিন্তু দাঁড়ায় নাই। হয়তো বা আমরা হাতে গুনলে 4-5টা হইতে পারে, বাট এটা তো ধরেন অ্যাটলিস্ট 15-20টা হওয়া উচিত। আমার কাছে মনে হয় বাংলাদেশের ইকোনমি যে পরিমাণ বড়, আই মাইট বি কমপ্লিটলি রং, বাট অ্যাটলিস্ট আই থিঙ্ক এটা 15-20টার মতো এরকম গ্রুপ অফ কোম্পানিজ হওয়া উচিত। এই যে মানুষগুলো বছর পর বছর কোম্পানিতে কাজ করতেছে, সে তো দেখতে পাচ্ছে, সে তো শিখতেছে, বাট এই যে সাহস করে, কারণ বাংলাদেশের ক্ষেত্রে কনটেক্সট আপনি চিন্তা করেন, কোনো একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট তার মাথার ভিতরে কাজ করে, আইদার সে একটা গভর্নমেন্ট জবের ভিতরে যাবে অথবা সে একটা এমএনসিতে কাজ করবে, ভালো বেতন পাবে মাস গেলে। বাট ব্যবসা করার ব্যাপারে আসলে দেখা যায় যে ইন্টারেস্ট একটু কম। ইভেন আপনার সাথে আমার লাস্ট উইকে মোস্ট লাইকলি যখন কথা হচ্ছিল, আপনি বলতেছিলেন যে বাংলাদেশে ওভারঅল বিজনেস করতে গেলে অনেক ব্যুরোক্রেটিক জিনিসপত্র আসলে ম্যানেজ করতে হয়। এমন না যে আপনারা ব্যুরোক্রেটিক জিনিসপত্র ম্যানেজ না করে এই 190 ইয়ার্স আসছেন। তো এই যে ধৈর্য ধরে করার বিষয়টা একটু কম এখনকার জেনারেশনের ভিতরে, এটার পিছনে আসলে কারণটা কি? বাংলাদেশে কোন প্রবলেমের কারণে আলটিমেটলি
এখন বড় বড় বিজনেস গ্রুপ আলটিমেটলি তৈরি হচ্ছে না? আপনি অনেকগুলো কোয়েশ্চেন একবারে জিজ্ঞেস করছেন, আমি কোথায় শুরু করবো ওটা বুঝতেছি না। বাট আমি প্রথমে মেন্টালিটি নিয়ে কথা বলি, প্লিজ। বিকজ আমরা যদি সবসময় চিন্তা করি বাংলাদেশে অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজেস, অনেকগুলো বিউরোক্রেসি, আমরা তো সারাদিন বাসায় বসে থাকবো, খালি আমরা কাজ করব না। আপনিও প্রবলি জানেন অনেক বিউরোক্রেসি আছে, রাইট, নট অনলি ইন বাংলাদেশ, সব জায়গায় বিউরোক্রেসি ওদের নিজের মতন আছে। রাইট। এখন আমি যদি আমেরিকার সম্পর্কে বলি, আপনি যদি একটা ফুড কোম্পানি মানে শুরু করতে চান, ওইখানে আপনার কতগুলো সার্টিফিকেশনস লাগবে আপনি জানেন না। তো আমি তো আর্গিউ করতে পারি আমেরিকাতে নতুন ব্যবসা শুরু করা অনেক ডিফিকাল্ট। সো আমি পয়েন্টটা কেন বলতেছি, আমাদের যেই সার্কামস্ট্যান্সেস আছে, আমাদের ওই সার্কামস্ট্যান্সেস অনুযায়ী সাকসেসফুল হতে হবে। আমরা যদি মানুষ হিসাবে, আমরা যদি একটা জাত হিসাবে সাকসেসফুল না হই, আমরা আমাদের নিজেদেরকে অন্যায় করব। সো এটা একটু ব্রড একটা কোয়েশ্চেন, মানে আমরা আমাদের অনেকগুলো কমপ্লেন্টস আছে, কমপ্লেন্টস গুলো আর ভেরি মাচ ভ্যালিড, কিন্তু আমরা সিরিয়াসনেস নিয়ে আমরা যদি পেশেন্টলি কাজ করি, আই থিঙ্ক এনি প্রবলেম যেটাই না আমরা ফেস করি, লেগে থাকলে কাটানো ওইগুলো সম্ভব। এখন আপনি যে পয়েন্টটা বলছেন, বাংলাদেশে আপনি আরো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ দেখতে চাচ্ছেন, ওর মানে আরো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হওয়ার দরকার ছিল, হয়তো উচিত। ঠিক হ্যাঁ। সো ওই এটার অনেকগুলো লজিক্যাল অ্যান্সার্সও আছে। সো ফর এক্সাম্পল, আমরা যদি 50 বছর আগের কথা বলি, তখন ল্যান্ড ভ্যালিউ ওরকম বেশি ছিল না, ল্যান্ড পারচেস করা অনেক সহজ। তখন অনেকগুলো অ্যাডভান্টেজেস ছিল যেটা পুরান প্রতিষ্ঠানগুলো অলরেডি এনক্যাশ করেছে। কিন্তু ওই টাইম থেকে এখনের কথা যদি বলি, এখন আই ফিল লাইক এখন অপরচুনিটিগুলো আরো বেশি, ইন দ্য সেন্স দ্যাট এখন আমাদের এডুকেশনাল ক্যাপাসিটিটা আরো বেশি। এখন আপনি অনেকগুলা লোকাল কোম্পানিজ দেখবেন অনেক বড়, কিন্তু ওদের এফিসিয়েন্সি কিরকম? কয়েকটা কোম্পানিজ আছে এফিসিয়েন্সি নাই। তো আমরা যদি ওদের ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কাজ করে আমাদের নিজের অ্যাডভান্টেজ তৈরি করতে পারি, আমরা কিন্তু ওরকম বিজনেসেস তৈরি করতে পারবো। কিন্তু এরকম বড় বড় প্রতিষ্ঠান তৈরি করা ইজ ডিফিকাল্ট। আপনি যে ব্যবসার কথা বলতেছেন, যে ইন্ডাস্ট্রিজ এর কথা বলতেছেন, দিস আর অল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ। আপনার মাথায় কি আসতেছে? প্রাণ আসতেছে, ওয়ালটন আসে। আমি রিসেন্টলি দেখছি আরেকটা কোম্পানি আসছে, ওইটা হচ্ছে নাবিল গ্রুপ। নাবিল গ্রুপ জাস্ট কেম আউট অফ নোওয়্যার। ওদের সাথে অনেক ক্যাপিটাল ছিল, ওদের জন্য মার্কেট এন্টার করা অনেক সহজ ছিল। তো মানে নেচার ইজ অ্যাজ সাচ যে যাদের ক্যাপিটাল বেশি থাকে ওরা আরো বেশি ব্যবসা তৈরি করতে পারে। এখন আমি যদি একটা ছোট ব্যবসায়ী থাকি, আমি কেমনে এই জিনিসটা তৈরি করতে পারি? আমি এই জিনিসটা তৈরি করতে পারবো আমার বিজনেস যদি সাস্টেইনেবল থাকে, প্রফিটেবল থাকে, আর আস্তে আস্তে ওই গ্রোথটা আসবে। আপনার কাছে আসলে যদি যারা এই যে পড়াশোনা করে বের হয়, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বিশেষ করে বাংলা মিডিয়ামে যে পড়াশোনাগুলো হয়, মোটামুটি ভালো কষ্ট করেই পাশ করতে হয়, ভালো নাম্বার বা গ্রেডস তুলতে হয়। তার মানে এখানে আমার অ্যাটলিস্ট বিশ্বাস যে ট্যালেন্টের প্রবলেম হওয়ার কথা না আর কি। মূল সমস্যাটা মোস্ট লাইকলি আমাদের মাইন্ডসেটে। আপনার কি মনে হয়? আই এগ্রি আমাদের মাইন্ডসেট। বিশেষ করে আপনি যে 16,000 মানুষকে যখন দেখেন, কোন জায়গাটাতে সবচেয়ে মোস্ট চ্যালেঞ্জিং মনে হয় বাংলাদেশি যারা কাজকাম করে? মানে চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি সব জায়গায় আছে, বাট আমরা যখনই একটা কাজ ওনারশিপ দিয়ে কাজ করি, অনেস্টি নিয়ে কাজ করি, আমরা মানে আমাদের লং টার্মটা বিল্ড আপ করি। এখন আমরা যদি শর্ট টার্ম চিন্তা করি, আমরা মনে করবো আমি তাড়াতাড়ি টাকা বানাতে চাই, আমি তাড়াতাড়ি বাসায় চলে যেতে চাই, আমি কোনো কিছু করতে চাই না, আমি সারাদিন বসে থাকতে চাই। বাট আমরা কি পৃথিবীতে আসছি বসে থাকার জন্য? আমার এখানে আমি ইয়াং স্টুডেন্টসদেরকে এটাই বলবো যে আপনার আশেপাশে কত মানুষ আছে যারা লেজি, যারা কাজ করে না, যারা মনোযোগ দিচ্ছে না। যারা মনোযোগ দেয় ওরা কত সাকসেসফুল হতে পারে ওরা চিন্তাও করতে পারবে না। এখন আমরা মানে ফর এক্সাম্পল বাংলা মিডিয়াম থেকে ওর যে কোনো একটা বাংলাদেশি প্রতিষ্ঠান থেকে যদি যারা একটা ব্যবসাতে ঢুকে,
ওরা যদি অর্গানাইজেশনের অবজেক্টিভটা ভালো করে আন্ডারস্ট্যান্ড করে, ওরা যদি শেয়ার হোল্ডারকে ভ্যালু অ্যাড করতে চায়, ওরা যদি ওটা কনসিস্টেন্টলি প্রুভ করতে পারে, শেয়ার হোল্ডাররা কেন ওদেরকে চাবে না? ওরা ইনডিসপেন্সেবল একটা অ্যাসেট হয়ে যাবে, ওদেরকে ওরা অনেক ভ্যালুয়েবল হয়ে যাবে। কিন্তু বেশিরভাগ মানুষ অ্যাভারেজে কাজ করে। আমি একটা উদাহরণ আপনাকে দিই। মাইকেল জর্ডান যখন NBA তে যায়, ও একটা কথা বলছিল যে যারা কলেজ থেকে গ্রাজুয়েট করে NBA তে আসে, ওরা তো অলরেডি টাকা পাচ্ছে, ওরা সবাই লকার রুমে লেজি। কিন্তু মাইকেল জর্ডান ওই টাইমে কি করছে? ও উইকেন্ডে খাচ্ছে, ও কি বলে ম্যাচের আগে আর পরে ট্রেনিং করতো। এটা আমাদেরকে কি বলে মানুষের ব্যাপারে? যারা হার্ড ওয়ার্ক আর পারসিস্টেন্ট, ওরা কিন্তু ডেফিনেটলি রেজাল্টস পাবে। আর আমার মনে হয় আমাদের ইয়ং পপুলেশনটা ইজ দ্যাট পপুলেশন যে আমাদের ইকোনমিটাকে চেঞ্জ করতে পারবে। বিকজ এখন উই আর ইন দ্য এজ অফ দি ইন্টারনেট। এখন আমরা আমাদের বাবাদের জেনারেশন থেকে আরো অনেক কিছু শিখতে পারি। আমরা মানে এখন আমাদের জন্মের পর আমরা জানি ChatGPT কি। তো এটা তো আমাদের বেশিরভাগ পপুলেশন জানে না, বেশিরভাগ পপুলেশনের ইউজও করতে জানে না। তো আমি তো অলরেডি একটা অ্যাডভান্টেজে আছি, রাইট? তো উই হ্যাভ টু বি স্মার্ট টু টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট আর নো হাউ টু ইউজ দিজ অ্যাডভান্টেজেস টু গেট মার্কেট, টু বিল্ড বিজনেসেস। আপনি যদি এই যে জিনিসপত্র অ্যাডভান্টেজ নেওয়ার কথা যেটা বলতেছেন, এই জায়গাটাতে আমি যদি আরেকটু জিনিস অ্যাড করি, ফর এক্সাম্পল আপনি যদি খেয়াল করে দেখেন যে ফেসবুক চালানো কি আমাদেরকে কেউ শেখাইছে? ইউটিউব চালানো কি আলাদা করে কেউ শেখাইছে? কিন্তু ফেসবুক অ্যাপ বা ইউটিউব অ্যাপ ভিতরে কিন্তু কমপ্লিকেশন আছে। বাট মোটামুটি যারা ফোন চালায় বা একটু শিক্ষিত, অ্যাটলিস্ট স্কুল কলেজে গেছে, ইভেন না যাওয়া অনেক মানুষও খুব ভালো মতো ফেসবুক ইউটিউব চালাইতে পারে, ইভেন টিকটক বা আদার্স দেয়ার আর সার্টেন অ্যাপস যেগুলো পারে। বাট ওকে যখন আপনি কোম্পানি কোনো কিছু একটা বলবেন যে এক্সেল, পাওয়ার পয়েন্ট, যদিও এগুলো এখন অনেক ক্ষেত্রে আউটডেটেড হচ্ছে, কারণ এখন আরও অ্যাডভান্স জিনিসপত্র আসা শুরু করছে, ওগুলোর ক্ষেত্রে তখন ও বিভিন্ন ধরনের কারণ দাঁড় করায়। সে চিন্তা করে এটার জন্য তো আমাকে ফর্মালি ট্রেনিং নিতে হবে, আমার কাছে তো অ্যাক্সেস নাই। কিন্তু তার কাছে কিন্তু ইউটিউব আছে, সে ইউটিউবে বসে এই জিনিসপত্র দেখতে পারে, শিখতে পারে। এইটার আসলে কারণটা কি মনে হয়? যে অ্যাডভান্টেজেস নেওয়ার জন্য তো আমার কাছে অলরেডি রেডিলি অ্যাভেলেবেল রিসোর্সেস আছে, বাট স্টিল নেওয়ার জন্য যে একটা থাকে না ভিতরে যে একটা ক্রেভিংস, সেটা কিন্তু অনেক কম। এটা কারণ কি? আই থিঙ্ক আমাদের মানুষ হিসাবে অ্যাম্বিশন থাকার উচিত, আমাদের একটা ভিশন থাকার উচিত। আমি বাংলাদেশের অনেক জনের সাথে দেখা করেছি যে কিছুর থেকেই শুরু করে নাই, মানে আসলে ওদের কাছে কিছু ছিল না। ওরা মানে ওরা যখন স্কুলে থাকতো, ওরা অন্যদেরকে পড়াশোনা করে টিউশনের বেতন কামাতো নিজে, আর ওদেরকে আমরা দেখতেছি এখন ব্যবসা ওন করতেছে। সফটওয়্যার কোম্পানিজ, আমার একটা এক্সাম্পল আছে, আমার একটা ফ্রেন্ড, উনি কিন্তু এরকম করে শুরু করছে। ওনার এনাফ টাকা ছিল না স্কুলে যাওয়ার জন্য, কোনোভাবে ও এটা জোগাড় করে ওই সফটওয়্যার কোম্পানিটা শুরু করে। তো আমরা যখন যেখানেই কাজ করি, এখন আমাদের বাংলাদেশে ফাইবারের কাজ অনেক, আমরা অনেকগুলো বিদেশি আউটসোর্সিং এর কাজ পাচ্ছি। যারা ওই ইন্ডাস্ট্রিতে কাজ করে, যারা কোনো ওরকম এক্সপোজার পাচ্ছে, ওদের একটা দায়িত্ব আছে, যে কোম্পানিতে আপনি কাজ করতেছেন ওইখান থেকে শিখা। ওই কোম্পানিগুলো কি করতেছেন? ফর এক্সাম্পল আপনার ব্রেন স্টেশনে কাজ করছেন, ব্রেন স্টেশনে কাজ করে আপনি কি শিখলেন? কেমনে সফটওয়্যার সার্ভিস বেচতে হয়। এক্স্যাক্টলি। আর বটলনেকটা কি ছিল এই ইন্ডাস্ট্রিতে? রাইট মানুষজন পাওয়া, দেন রাইট ক্লায়েন্টগুলোকে ফাইন্ড আউট করা, মানুষজনকে কনভিন্স করা, সার্ভিস সেল করা, ট্যালেন্ট ডেভেলপমেন্ট। ট্যালেন্টের কারণে কিন্তু আমরা দেশ হিসাবে আরো বেশি প্রোগ্রামার্স নিয়ে আসতে পারতেছি না। আপনি ব্রেন স্টেশনে থাকতে কিন্তু ওই আইডিয়াটা পেয়েছেন। আমরা যারাই যে কোনো ব্যবসাতে কাজ করি, সেম প্রবলেমস গুলো কিন্তু সব ব্যবসাতেই আছে। আপনারা যারা সরকারে কাজ করেন, আপনারা যারা বাংলাদেশি একটা কোম্পানিতে কাজ করেন, আপনারা চিন্তা করবেন এই কোম্পানিটা কেমনে সাফার করে, আর আমি কেমনে এটা ঠিক করতে পারি। এক্স্যাক্টলি। সো ওই জায়গাটা নিয়ে যদি কাজ করা যায়, তখন আসলে আমার কাছে মনে হয় যে খুব কুইকলি আগানো যায়। আপনি
অ্যাম্বিশন বা ভিশনের কথা বলতেছিলেন। আমি ইনফ্যাক্ট আপনার সাথে আমার যেদিন গত সপ্তাহে দেখা হইলো, আমি আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করতেছিলাম যে অ্যাটলিস্ট আপনি যেই জায়গাটাতে এখন বিজনেসে এসে বসছেন, আপনার এই যে গ্রুপ অফ কোম্পানিজে, আই বিলিভ যে ইউ অলরেডি হ্যাভ এনাফ মানি, এনাফ কমফোর্ট। এখন তারপরেও আপনি যে আপনার সাথে আমি যখন কথা বলি, অফ দ্য রেকর্ড আমি যখন কথা বলতেছিলাম যে আপনি কন্টিনিউয়াসলি আরও নতুন জিনিসপত্র করতে চান, ব্যবসাটাকে আরও সামনের দিকে আগায় নিতে চান। ভাইরাস আপনি দেখবেন যে যার আসলে ওরকম কিছুই নেই, যার হয়তো একটা চাকরিও ওইভাবে সে চিন্তাভাবনা করে উঠতে পারতেছে না, তার ফ্যামিলিতে অনেক ক্রাইসিস আছে, তার আসলেই কিছু না কিছু টাকা পয়সা দরকার, তার কিছু একটা করে খাওয়া লাগবে, বাট তার সাথে আপনি কথা বললে দেখবেন যে সে অনেক কমফোর্টেবলি চিন্তা করছে, আচ্ছা করতেছি, যাচ্ছি, যাবো, এরকম আর কি লেজি ওয়েতে সে জিনিসপত্র করে। বাট আপনার ক্ষেত্রে অলরেডি আছে, তারপর আপনার মনে হচ্ছে এটা কি জিনিসটা এরকম যে অনেক সময় যে বাংলায় একটা কথা বলে যে টাকার একটা নেশা কাজ করে, এই টাইপের কোনো কিছু নাকি সামথিং এলস, যেটা কারণে আপনার মনে হয় যে না আরো সামনের দিকে আগায় নিয়ে যাওয়া উচিত আর কি? প্লিজ। মানে আমি যদি জাস্ট টাকার জন্য কাজ করতাম, আমার বাবা আর আমার দাদা যদি জাস্ট টাকার জন্য ব্যবসা করতো, আই ডোন্ট থিঙ্ক আনোয়ার গ্রুপ এখন লাইফ থাকতো। আমরা এই ব্যবসা করতেছি বিকজ আমাদের একটা ভালোবাসা আছে এই দেশের জন্য, এই ল্যান্ডের জন্য। আমরা একটা ব্যবসা হিসাবে কি চিন্তা করি, আমাদের কাস্টমার্সকে কত বেশি আমরা দিতে পারবো। আনোয়ার গ্রুপের একটা জিনিস যেটা অনেক ইম্পর্টেন্ট, ওইটা হচ্ছে আমাদের কাস্টমার্স। আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটি প্রোডাক্টস দেওয়া, আমরা সবসময় চেষ্টা করি দেশের জন্য করা, মানুষকে চাকরি দেওয়া। তো টাকার বাইরেও কিন্তু অনেকগুলো মোটিভেশনাল ফ্যাক্টরস আছে আমার নিজের জন্য। আচ্ছা। আর আপনিও জিজ্ঞেস করলেন আমি কেন আরো বড় একটা ব্যবসা তৈরি করতে চাই। আমি অনেক সহজভাবে রিটায়ার করতে পারতাম, বাট আমি রিটায়ার করতেছি না, আই ডোন্ট থিঙ্ক জীবনে করবো। ইটস বিকজ মানে আমার দাদা আনোয়ার হোসেন, উনি ওনার থেকে আমি অ্যাকচুয়ালি অনেক কিছু শিখি। উনি ব্যবসা শুরু করছিল যখন ইন্ডাস্ট্রিও ছিল না দেশে। উনি এই দেশে প্রথম প্রাইভেট ব্যাংক নিয়ে আসে, উনি দেশে অনেকগুলো ইন্ডাস্ট্রি নিয়ে আসে। আর ওনার একটা কথা ছিল, ওনার কথা ছিল যে আমি এই দেশের মানুষকে চাকরি দিতে চাই। আচ্ছা। তো এটা লাইক বিয়ন্ড মানি, আর ইটস একটা পারপাস যেটা ওনার থেকে আমারও চলে আসছে। আর মানে ওনার একটা ভিশন ছিল প্রত্যেকটা বাসায় একটা আনোয়ার প্রোডাক্ট। আমিও ওই ডিরেকশনেও যেতে চাই। আমি ইনশাল্লাহ ওনার গোলস গুলো অ্যাচিভ করতে চাই। ওনার অ্যাম্বিশন যেগুলো আছে, আমি ওনার নাতি হিসাবে আই ওয়ান্ট টু বি সাকসেসফুল। সো ওনার থেকে কিন্তু আমার নিজের পার্সোনাল গোলস গুলো আসে। সো আমার দাদাকে আমি অনেক করতে পারি, অনেক মানে প্রেজ করতে পারি এই জিনিসটার জন্য, এই ভ্যালিউস গুলো সেট করার জন্য। আচ্ছা, বাট এটার সাথে কানেক্টিং একটা জিনিস যদি জানতে চাই, সেটা হচ্ছে যখনই আপনি বাংলাদেশি এখন ইয়াং কোনো পার্সনকে বিজনেসের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, মোরলেস মেজরিটি মানুষ টেকনোলজি ফোকাস বা একটু কুল হবে এই টাইপের কোনো একটা জিনিস সে চিন্তা করে, রেদার দেন ধরেন ট্রেডিশনাল অনেক বিজনেস আছে। যেমন আনোয়ার গ্রুপে অনেক ট্রেডিশনাল বিজনেসেস আছে, স্টার্টিং ফ্রম স্যানিটারি প্রোডাক্ট থেকে শুরু করে বিল্ডিং ম্যাটেরিয়ালস, সো মেনি বোরিং থিংস। অনেকের কাছে মনে হচ্ছে দোজ আর লাইক ভেরি বোরিং থিংস, বাট ইভেন আপনি আপনার দাদার দিকেও যদি তাকান, মানে কাপড় নিয়ে ব্যবসা করার কথা চিন্তা করা, তার আগে ওই যে বাটনস নিয়ে করার কথা চিন্তা করা, এটা তো ধরেন খুবই বেসিক লেভেলে চিন্তা করবে। এখন তো আর ওই কাপড় বা ওইটা এক্স্যাক্টলি ওইটা ফলো করবে বিষয়টা এরকম না, বাট মূল বিষয়টা হইতেছে যে টেকনোলজির বাইরে যেও যে আসলে ব্যবসাগুলো আছে বাংলাদেশের ইকোনমিতে, ওইটাতে মানুষজন অত বেশি একটা ইন্টারেস্ট ফিল করে না। এটা নিয়ে আপনার আসলে কি মতামত? মানে আমার জন্য জিনিসটা হচ্ছে বোরিং ব্যবসা মজা, বিকজ বোরিং ব্যবসাতে লাভ আছে। আচ্ছা, লাভ ইন দ্য সেন্স দ্যাট যদি অনেকজন 100টা মানুষ বোরিং ব্যবসা করে আর 100টা মানুষ টেকনোলজি নিয়ে অ্যাডভার্স না, তার মানে 100টা ইনএফিশিয়েন্ট কোম্পানি আছে। তো আমি যদি ওই 100টা কোম্পানির মধ্যে একটা এফিশিয়েন্ট কোম্পানি হতে পারি, আমি কিন্তু কাস্টমারদেরকে আর বেশি ভ্যালু দিতে পারবো। এখন আমরা কুল হওয়ার জন্য ব্যবসাতে ঢুকি, আমরা স্টার্ট আপ করবো এটা সেটা, কিন্তু একটা জিনিস মানুষ জীবনে নিজেদেরকে জিজ্ঞেস করে না, আমি কাস্টমারের কি প্রবলেম সলভ করি। ফর এক্সাম্পল, আমি যদি একটা ছোট একটা রিটেলের দোকান খুলি, আমি চিন্তা করব আমি কেমনে একটু ডিফারেন্ট হতে পারি অন্যদের থেকে। আমি অনেকগুলো কাস্টমারের সাথে কথা বলবো, আপনার সমস্যাগুলো কি। একজন বলতে পারে যে
আমার ডেলিভারি নাই, আমি একটা রিটেল দোকানে আমি ডেলিভারির ব্যবস্থা করব মানুষের জন্য। আরেকজন বলবে যে আমি প্রত্যেক সপ্তাহে একটা রিমাইন্ডার চাই, আমি এই আইটেমটা প্রত্যেক সপ্তাহে কিনতে চাই। এটা হচ্ছে ছোট ছোট এক্সাম্পল। এখন আমরা যদি একটা মেন্টালিটি নিয়ে ব্যবসাতে ঢুকি, জাস্ট ব্যবসাতে ঢুকার জন্য, আমরা জীবনেও সাকসেসফুল হব না। আমাদের প্রথমে আসা উচিত ব্যবসাতে বাই ক্রিয়েটিং মোর ভ্যালিউ ফর দ্য পিপল। মানুষকে আরো বেশি কেমন আমরা দিব, ওইভাবে যদি আমরা ব্যবসাতে ঢুকি, আই থিঙ্ক সাকসেস রেটস আর হাই। এখন বোরিং ব্যবসার সম্পর্কে আপনি বলছেন, আমি কয়েকটা এক্সাম্পল দিই প্লিজ। আমেরিকাতে আপনি কি বুমার পপুলেশন চিনেন? না। বুমার পপুলেশন আমেরিকাতে সবচেয়ে বেশি। আচ্ছা। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর যে বাচ্চাগুলো হয়েছে ওই টাইমে ওই পপুলেশনটা বেশি, অনেক বড় একটা পপুলেশন ওইখানে, বয়স্ক মানুষ যার বয়স বেশি। ওরা কিন্তু ইউএস এর ইকোনমির সবচেয়ে বেশি ওয়েলথ হোল্ড করে। আচ্ছা। এখন যেটা হচ্ছে ওই বুমার গুলো এখন বেশি বুড়া হয়ে যাচ্ছে। বেশিরভাগ ব্যবসা ইউএসএ তে কিন্তু বুমারদের সাথে। তো ইউএসএ তে একটা ওয়েলথ ট্রান্সফার হচ্ছে। আচ্ছা। এরকম ছোট ছোট দোকান, লন্ড্রির দোকান, কি বলে আই ডোন্ট নো, সার্ভিসের দোকান, মানে এসি বিক্রি করার দোকান, সবগুলো এখন নতুন জেনারেশনের মানুষগুলো কিনতেছে। আচ্ছা। জেনজি থেকে একটু বেশি মিলেনিয়াল। ওরা যখন এই ব্যবসাগুলো কিনে, ওরা যখন এই ব্যবসাগুলোতে ঢুকে, ওরা সবসময় চিন্তা করে আমি কেমনে একটু ডিফারেন্ট হতে পারি ওদের থেকে। ওরা তো টেকনোলজি ইউজ করতে জানতো না, বুমাররা তো টেকনোলজি ইউজ করতে জানে না, জেনজি তো ওইটা তো বেটার। তো ওই ট্রান্সফারটা যখন হয়, তখন ওর টেকনোলজির মাধ্যমে কিন্তু আর অ্যাডভান্সড হয়ে যায় একটা ব্যবসা হিসাবে। তো যারা টেকনোলজিতে অনেক ইন্টারেস্টেড, টেকনোলজি ইউটিলাইজ করো, ইউনো, টেকনোলজি ইউটিলাইজ করে বোরিং বিজনেসগুলোকে আরো বেটার করা আর কি। You said that correctly. রাইট। আচ্ছা, যারা এই ইন্টারভিউটা দেখতেছে, আমি এখন একটু রিভার্স করি, আমি কয়েকটা কোয়েশ্চেন ওকে জিজ্ঞেস করি প্লিজ। রাকিব ভাই, তুমি অনেকগুলা মানুষের সাথে কথা বলছো, অনেকগুলা মানুষের সাথে দেখা করছো, তোমার কি মনে হয় কোন ট্রেডটা থাকলে মানুষ সাকসেসফুল হয়? আমার কাছে মনে হয় যে জানার কিউরিয়াসিটিটা থাকা দরকার, এবং অথেন্টিক কিউরিয়াসিটি ডাজ নট মিন আস্কিং টু মেনি কোয়েশ্চেন, আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন অ্যান্ড দেন ওই অ্যান্সারটার ভিতরে আমার পার্টটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। আমি অ্যাটলিস্ট যে জিনিসটা দেখি, মানুষজন চায় যে ইজি বিজি শর্টকাট অ্যান্সার, যে আমি কাউকে একটা আমার লাইফের প্রবলেম জিজ্ঞাসা করবো অ্যান্ড দেন সে আমাকে এক্স্যাক্টলি ওই সলিউশনটা দিবে, জাস্ট লাইক চ্যাটজিপিটি। বাট ইন রিয়েল লাইফ ওটা কাজ করে না। ইভেন চ্যাটজিপিটিও আমাদেরকে যে 10-15টা অ্যান্সার দেয়, আমরা কিন্তু আমি দেখি অ্যাট দ্য বেস্ট কেস সিনারিও আমরা হয়তো 4-5টা নিতে পারি। মেজরিটি জিনিস আমাদেরকে ডিসকার্ড করে দিতে হয় যে না, ওইটা আমার সাথে অ্যালাইন করতেছে না, মেবি ওইটা আমার জন্য সুইটেবল না। তো সেম গোস ফর যে আমি যখন মানুষের সাথে কথা বলবো, এবং অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে আমরা কথা বলতে চাই না, মানে রাইট পিপল খুঁজে বের করে। এবং ইউজুয়ালি যেটা হয় যে ধরেন আপনি যার কাছ থেকে একটা নলেজ নিতে চান, সে তো অনেক ব্যস্ত মানুষ, কারণ সে অনেক এক্সপিরিয়েন্স, তার তো ব্যবসা আছে, সে তো এই চ্যারিটি খুলে বসে নেয় আর কি, যে বা এরকমও না যে আপনি তাকে পয়সা দিয়ে তার সাথে কথা বলবেন বা এই টাইপের একটা বিষয়। রেদার তার পিছে পিছে আপনাকে ঘুরতে হবে, ঘুরে ঘুরে তার কাছ থেকে জানার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। অ্যান্ড দেন সেখান থেকে যদি রাইট ওয়েতে বোঝা যায়, বোঝা মিন্স হইতেছে আমরা সবসময় চিন্তা করি যে আমি 1-2টা মানুষের সাথে কথা বলবো, ওখান থেকে আমার লাইফের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। মোস্ট লাইকলি না। আমি আমার লাইফে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মেবি মোর দ্যান 200-এর উপরে বিভিন্ন কোম্পানির ফাউন্ডার বা ওই টাইপের মানুষজনের সাথে কথাবার্তা বলার সুযোগ আমার হয়েছে। বাট স্টিল কন্টিনিউয়াসলি আমার কাছে মনে হয় যে আমি নতুন নতুন মানুষের কাছে যাওয়ার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। কারণ একজন মানুষের পার্সপেক্টিভটা থাকে এক এক রকম। একজন মানুষের সাথে আমি হয়তো 1-1.5 ঘন্টা কথা বলবো, সেখান থেকে আমার 1-2টা আইডিয়া বা 1-2টা কনসেপ্ট থাকবে যেটা আমার জন্য খুবই খুবই ইন্টারেস্টিং মনে হবে। সেইটা আমি যখন কাজে লাগানো স্টার্ট করবো, দেখা যাবে যে আমি গেম চেঞ্জিং একটা জিনিস হইতেছে। সো নাম্বার 1 থিং হইতেছে এন্ডলেস কিউরিয়াসিটি থাকা অ্যান্ড জানার চেষ্টা করা। এইটা আমার কাছে মনে হয় যে খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই জায়গাটা আমরা অনেক আলসেমি করি অনেক ক্ষেত্রে। তোমার কেন মনে হয় মানুষের ওই সেলফ কনফিডেন্স নাই কিউরিওসিটিটা জাগানোর জন্য?
এইটার কাছে আমার কাছে মনে হয় যে একটা রিজন হচ্ছে মানুষ রাইট পার্সনের সাথে মোস্ট লাইকলি ঘুরে না। একটা তো হচ্ছে আল্লাহর রহমতের একটা বিষয় তো আছেই, এটা নিয়ে কোনো প্রকার ডাউট নেই। বাট আমার কাছে মনে হয় যে আল্লাহর রহমতের সাথে সাথে এইটাও আসলে ট্রু যে আমাদেরকে রাইট পিপলের সাথে চলাফেরা করা দরকার, ঘোরা দরকার। মানে আমি যদি মনে করি যে আমি আসলে একটা সার্টেন টাইপ বা সার্টেন ক্যাটাগরির বিজনেস করতে চাই, তাহলে আমার ওই টাইপের লোকজনই খুঁজে বের করে শুরুতেই তো আমি বড় বড় মানুষের কাছে যাইতে পারবো না। তাহলে আমি ওই ক্যাটাগরিতে তো ছোট বা মাত্র স্টার্ট করছে ওইরকম কোম্পানিজও আছে, তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করি, জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। ওই গ্রুপ অফ পিপলের সাথে ঘুরতে হবে। আমি যদি প্রোগ্রামার হওয়ার কথা চিন্তা করি, তাহলে যারা অলরেডি প্রোগ্রামিং পারে ওই টাইপের মানুষজনের সাথে ঘুরতে হবে। বাট জিনিসটা অনেক সহজ শোনাইলেও আমার কাছে মনে হয় যে জিনিসটা অনেক কঠিন। কারণ হচ্ছে যখন কেউ প্রোগ্রামার হইতে চায় অ্যান্ড সে ওই টাইপের পিপলের কাছে যায়, শুরুতে তো সে ভালো প্রোগ্রামার না, তো তখন শুরুতেই সে বেশ কিছু কথাবার্তা শুনে তার ব্যাপারে, তখন সে একটু সেলফ কনফিডেন্স হারাই ফেলে। সে ভাবে যে আচ্ছা উনি তো আমার থেকে অনেক ভালো পারে, আমি তো ওনাদের সাথে কোপ আপ করতে পারতেছি না, আমি তো ওনারা যেই টপিকে যেই ওয়েতে চিন্তা করতেছে আমি তো চিন্তা করতে পারতেছি না। ধরেন আপনার সাথে আমি যখন কথা বলতে যাব, আপনি আমাকে যে প্রবলেমটা বলবেন যে ওই প্রবলেমের কনটেক্সট হইতেছে 16,000 মানুষের পিপলের একটা কোম্পানির কনটেক্সট, আর আমি তো ধরেন যে কোম্পানিতে কাজ করি ইটস লাইক 130-140 পিপল। সো দুইটা আমি কিন্তু সবসময় ম্যাচ করতে পারবো না। অনেক সময় আমার মনে হতে পারে ও মাই গড, আমি তো আসলে অনেক নিচে আছি, আমি তো আসলে খুবই ব্যাড পারফর্ম করতেছি, আমি তো ভালো করতেছি না। বাট দ্যাটস ফাইন, দ্যাটস পার্ট অফ দ্য প্রসেস। মানুষ ওই জায়গাটাতে হাল ছেড়ে দেয় এবং সে আলটিমেটলি দেখা যায় যে ওই ট্র্যাক থেকে সে সরে যায়, ওই গ্রুপ থেকে সে সরে যাওয়া শুরু করে। কারণ সে শুরুতে অনেক পাত্তা পাইতে চায়, মানে শুরুতে অনেক অ্যাপ্রিসিয়েশন, ওয়েলকামিং জিনিস চায়। বাট শুরুতে আসলে ওয়েলকামিং জিনিস আমার কাছে মনে হয় মোস্ট লাইকলি হয় না। এটা আস্তে আস্তে বিল্ড করতে হয় এবং দ্যাট প্রসেস ইজ ভেরি লেন্দি, মেবি 6 months 1 year এই টাইপের। অ্যান্ড আস্তে আস্তে যখন ওইটা তৈরি হয় তখন এমনিতেই রাস্তাগুলো বের হয়ে যায়। রাইট গ্রুপ অফ পিপলের সাথে মেশাটা আমার কাছে মনে হয় যে কোনো একটা পার্সনের জন্য একদম গেম চেঞ্জিং একটা জিনিস হতে পারে। তখন কিউরিয়াসিটি তৈরি হয়। কারণ আমি আমার সামনে যখন আমার থেকে আগানো একটা মানুষকে দেখবো, ওই যে শুরুতে যেটা বলছি যে কিউরিয়াসিটি, আমি তো কিউরিয়াস, আমি তার কোশ্চেন করবো, জানবো, আর আমার ভিতরে ওই প্যাশনটা যদি থাকে তাহলে তো আমি হার্ড ওয়ার্ক অবশ্যই করবো। এটা হচ্ছে বিষয়। নাইসলি সাইড। আচ্ছা, আর কোনো কোশ্চেন? না, আমার সাইড থেকে আই থিঙ্ক ডান। আপনার কোনো কোশ্চেন আছে আমার থেকে? হ্যাঁ, অবশ্যই, আপনার জন্য তো এখনো অনেক কোশ্চেন বাকি। আচ্ছা, আপনি বাংলাদেশে পড়াশোনা করছেন আইএসডিতে। আইএসডির নাম হয়তো বা অনেকে জানে, অনেকে জানে না। ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা। আইএসডিতে আইবি কারিকুলামে পড়ায়। আইবি কারিকুলাম ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কারিকুলামগুলোর ভিতরে একটা। সো যেখানে অনেক ক্ষেত্রে হাতে কলমে জিনিসপত্র শেখায়, প্রজেক্ট বেসিসে লার্নিং হয়। আর অ্যাট দ্য সেম টাইম আপনি ইউএসএতে পড়াশোনা করছেন, ইউনিভার্সিটিতে গেছেন। তো এই এত কিছু করার পরে ইউজুয়ালি তো বাংলাদেশে তো আসলে অনেক ধরনের চ্যালেঞ্জ। ইভেন বাংলাদেশে কোম্পানি চালানো একটা মানে শুধু প্যারা না, এটা ধরেন মানে প্যারার উপরে প্যারা বলা যায় যে ওই কাইন্ড অফ নিজে যেচে একটা প্যারার ভিতরে ঢোকার মতো একটা বিষয়। তো সেখানে আপনি দেশে চলে আসছেন, দেশে আসার পিছনে আপনার আসলে কারণ কি ছিল, আপনার কাছে কি মনে হয়েছে? আপনি তো একটা বলছেন যে ওই যে আপনার দাদার ইন্সপায়ার করছে, বাট এটা ছাড়া কি হয়? আমি একটু ডিফারেন্ট ভাবে এটা আনসার করি। প্লিজ। আপনি কি ওয়ান পিস দেখেন? না। ওয়ান পিস একটা অ্যানিমে। আচ্ছা। আই থিঙ্ক আপনার অডিয়েন্স অনেকে দেখে, ভিউয়ার্স দেখতে পারে। সো ওয়ান পিসে একটা ডক্টর ছিল, ও মারা যাওয়ার সময় ও একটা জিনিস বলছিল যেভাবে আমি আমার জীবনটাকে আরো এক্সটেন্ড করতে পারি, ওইটা হচ্ছে আমি কিছু একটা করব যেটা মানুষ আমাকে রিমেম্বার করবে, যে মনে রাখবে আমার কথা। সো ওই কথাটাই কিন্তু আমাকে মানে ওই কথাটাই কিন্তু আমি অনেক কিছু শিখতে পারি। আচ্ছা। আর ওই কথাটা আমি অনেক রিলেট করতে পারি, বিকজ আমার যেটা মনে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আমি ওটা জানি, কিন্তু আমাদের সবার জীবন কিন্তু অনেক ছোট। এই জীবনটা মানে এতই ছোট যে আমাদের ইসলামে বলে যে আমরা যদি একটা ডেজার্টে হাঁটি, একটা ছায়ার জন্য যখন ওয়েট করি, ওইটা হচ্ছে এই দুনিয়া। কিন্তু আমি কিছু একটা করতে চাই যেখানে এই ছোট টাইমটাকে আমি আরো এক্সটেন্ড করতে পারি, যেভাবে আমাকে মানুষ মনে রাখবে। মানুষ যখন আমার কথা বলে, আমি চাই ওরা মনে করে যে আমি একটা ভালো মানুষ ছিলাম, আমি মানুষের জন্য করেছি। আর পার্সোনালি আমার মনে হয় না যে আমি যদি আমেরিকাতে থাকতাম আমি অন্যদের জন্য এত জিনিস করতে পারতাম, যে কারণে আমি এই দেশে আসছি।
আমি জানি আমাদের পরিবারে অনেক বড় একটা প্রতিষ্ঠান আছে, ওইটা আমার জন্য একটা টুল মানুষদের জন্য আরো বেশি করা। আর আই থিঙ্ক ওই ভ্যালুটা অ্যাকচুয়ালি আমার দাদার থেকে আসে, আর ওইটা কিন্তু আমার জীবনটাকে আরো আপলিফট করে, আরো ইজি করে। বিকজ এখন আমি যখন কাজ করি আমি খালি টাকা 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 করি না, আমি চিন্তা করি আমি আমার প্রতিষ্ঠানে আরো কেমনে মানুষ অ্যাড করতে পারি, আমি কেমনে অন্যদের জন্য করতে পারি। যেটা বলাটা আমি জানি না সহজ নাকি কষ্ট, বাট এটা আমাকে পার্সোনালি একটা ভ্যালু দেয়। যেভাবে আপনিও তো আমার সাথে যেভাবে কথা বলছেন, আপনি আপনার টিমের সম্পর্কে বলছেন, ওইটা শুনে আমারও ভালো লাগতেছে। আপনি এত ছোট থেকে শুরু করে এখন আপনার প্রায় 200 মানুষ, রাইট? এখন 150। হ্যাঁ, সো অন্যদেরকে চাকরি দেওয়াতে অনেক বড় একটা সোয়াব আছে, আর ওইটা আমার জন্য একটা বড় একটা মোটিভেটিং ফ্যাক্টর। আচ্ছা, যে অন্য মানুষকে এমপ্লয় করার ভিতরে নিজের একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। হ্যাঁ, অবশ্যই। অনেক ক্ষেত্রে যেটা মনে হয় যে ফ্যামিলি বিজনেস থাকলে হুট করে এসে একদিন অফিসে ঢুকলাম, তারপরে আমি একটা বিশাল বড় রেসপন্সিবিলিটি পেয়ে গেলাম। আপনার জন্য কি বিষয়টা এরকম ছিল, নাকি এটা আপনাকে কাইন্ড অফ আর্ন করে নিতে হয়েছে যে না আমি এখন এই জায়গাটাতে কাজ করবো, এরকম একটা বিষয়? এবং সেটার জন্য প্রিভিয়াসলি কোনো ট্রেনিং মিনস হচ্ছে যে একটা প্রসেসের ভিতর দিয়ে যে ও আচ্ছা ঠিক আছে, নাও আই উইল লুক ইনটু দোজ কাইন্ড অফ বিজনেসেস, এরকম কোনো কিছু ছিল কিনা? একটা জিনিস যেটা সবসময় ট্রু থাকে, তোমাকে যদি একজন কিছু একটা দিয়ে দেয় আর তুমি যদি ওটা আর্ন করে না, ওটা কিন্তু সবাই জানে। আচ্ছা, তো আমার জন্য সেম জিনিস। আচ্ছা, আমি যদি হার্ড ওয়ার্ক না করি তাহলে আই শুডন্ট ডিজার্ভ দিস পজিশন, বাট আমি চেষ্টা করি এত হার্ড ওয়ার্ক করতে যে সবাই আমার অর্গানাইজেশনে জানে যে আমি কত কেয়ার করি অর্গানাইজেশনের ব্যাপারে, আমি কত কেয়ার করি অর্গানাইজেশনকে আরো সাস্টেইনেবল করার জন্য। আমার জন্য এই প্রসেসটা ইজি ছিল না। আচ্ছা, আমি যখন কোম্পানিতে শুরু করি আমি তো পিভিসি আর স্টিল এর সম্পর্কে প্রথম দিনে জীবনেও জানবো না। বাট দেশে এসে বিজনেসে বসার আগে কি আপনি কোনো চাকরি বাকরি বা কোনো কিছুর ভিতরে ছিলেন কিনা? আমি ছিলাম, আমি কনসাল্টিং এ কাজ করছি, অ্যাসেট ম্যানেজমেন্টে কাজ করছি, সবগুলো বিদেশে। আর এখানে আসার পর অবভিয়াসলি এনভায়রনমেন্ট একটু ডিফারেন্ট ছিল, কিন্তু ওইখান থেকে অনেক কিছু লার্ন করে কিন্তু এখানে আমি অ্যাপ্লাই করতে চেষ্টা করছি। আচ্ছা, তো যেটা বলতেছিলেন যে মানে হুট করে কি এখানে বসছেন, নাকি হচ্ছে একটা ট্রানজিশন পিরিয়ড ছিল যে প্রথম 2-3 বছর আপনি অল্প পরিসরে করে দেখবেন অ্যান্ড দেন একটা বড় রেসপন্সিবিলিটির ভিতরে ঢুকবেন? আই থিঙ্ক আমার বাবার মাইন্ডসেটটা একটু ডিফারেন্ট ছিল। আমার দাদা যেভাবে আমার বাবাকে ইন্ট্রোডিউস করে ব্যবসাতে, উনি আমার বাবাকে পুরো ইন্ডিপেন্ডেন্স দেয় একটা ব্যবসার জন্য। সেম জিনিস আমার ক্ষেত্রে, আমি কিন্তু যখন ব্যবসাতে শুরু করেছি আমি অনেক কিছু জানতাম না, আমার অনেক কিছু শিখতে হয়েছে। আপনি যে শুরুতে বললেন কিউরিওসিটির ব্যাপার, আমার কিউরিওসিটি একদম 100-এ মানে 100 ক্রস করতো প্রত্যেক দিন। বিকজ একটা জিনিস হচ্ছে মানে আমার তো এই কোম্পানিটাকে সাকসেসফুল করতে হবে, আমার সাথে তো অনেকজন কাজ করতেছে, ওদেরকেও আমার সাকসেসফুল করতে হবে। সো আমার প্রথম কয়েক মাস অনেক বড় একটা লার্নিং পিরিয়ড ছিল। আমি অনেক টাইম স্পেন্ড করছি আমার নিজের এমপ্লয়িদের থেকে শেখা, ওদের ভয়েসটা শোনা, ওদের প্রবলেমগুলো আন্ডারস্ট্যান্ড করা। তারপর আমি আলহামদুলিল্লাহ একটা লেভেলে আসছি যেখানে আমি ম্যানেজ করতে পারি সবকিছু। সো এটার টাইম লাগে, এটা এত ইজি ছিল না। আচ্ছা, বাট ইউজুয়ালি যেটা হয় যে আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, যে কোম্পানিগুলোতে কাজ করছেন, বিশেষ করে কনসাল্টিং এবং ইউএসএতে, সেখান থেকে এসে ট্রেডিশনাল অর্গানাইজেশনে তো আলটিমেটলি দ্যার আর সার্টেন চ্যালেঞ্জেস, বিকজ এখানে তারা একটা মাইন্ডসেটে অপারেট করে। হঠাৎ করে আপনি আসছেন, সো আপনি আবার ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, ডিফারেন্ট মাইন্ডসেটের পার্সপেক্টিভে, তো সেই জায়গাটাতে এটা অ্যাডজাস্ট করতে যেই প্রবলেমগুলো হয়েছে বা চ্যালেঞ্জের ভিতর দিয়ে গেছিলেন, ওইটা আপনি কিভাবে ওভারকাম করছেন? লাইক আমি একটা জিনিস বলি, লাইক আমার কোম্পানি থেকে আমি যখন প্রথম জয়েন করি তখন অনেক কিছু আমি জানতাম না। আচ্ছা, কিন্তু ওইটার জন্য আমি অনেক কিছু রিসার্চ করছি। আমি বিদেশে যে চাকরি করতাম, আমি অন্য কোম্পানির পলিসিগুলো আন্ডারস্ট্যান্ড করছি। আমি পুরো বড় লাইক উপর থেকে দেখতে চেষ্টা করছি একটা অর্গানাইজেশন কেন সাকসেসফুল হতে পারে। কয়েকটা ডেটা পয়েন্টসের জন্য কিন্তু আমি
আমি বুঝতে পারি আমার সাকসেসগুলো অ্যাকচুয়ালি কোথায়। সো ট্র্যাকিং পারফরমেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর ওইটাতে যত আমরা মনোযোগ দিই তত সাকসেস আসবে। আচ্ছা, ইউজুয়ালি আপনার কাছে কি মনে হয়, আপনি বাংলাদেশে তো কতদিন কাজ করলেন, 4 বছর নাকি 5 হ্যাঁ, বছর? 4 বছর। 4 বছর কাজ করে ইভেন আপনাদের অর্গানাইজেশনও ইয়াং মানুষজন কাজকাম করে। তো আপনার কাছে আসলে কি মনে হয় যে ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতে ওরা আর কি কি কাজকাম করলে যে কোনো একটা কোম্পানিতেও যদি ঢুকে, হয়তো সবাই তো আসলে ব্যবসা করবে না, দ্যাটস ফাইন, বাট কোম্পানিতে ঢুকলে সে হয়তো বা আরও বেটার পারফর্ম করতে পারতো, বেটার কন্ট্রিবিউট করে সামনের দিকে আগানো তার জন্য অনেক বেশি ইজিয়ার হইতো। ইউনিভার্সিটি লাইফে কি কি এক্সপেরিমেন্ট করলে বা কি কি শিখলে বা কি কি প্র্যাকটিস করলে? আমি যদি এখন ইউনিভার্সিটিতে থাকতাম আমি চেষ্টা করতাম একটা ব্যবসা শুরু করতে, আর আমি চেষ্টা করতাম ফেলও করতে। আচ্ছা, বিকজ ফেল না করলে আমরা শিখতে পারতাম না। মেবি ফেলের কারণে আমাদের একটা টাইম যাবে, ফেলের কারণে আমরা আমাদের যে ইনভেস্টেড ক্যাপিটাল ছিল ওটা আমাদের চলে যাবে, বাট ইটস ওকে। লার্নিং ইজ সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমরা যত শিখতে পারি ট্রায়াল এন্ড এররের মাধ্যমে। আমিও যখন শুরু করেছি আমিও মিস্টেক করছি, আমি তো মানুষ, আমি তো একটা ফেরেশতা না। আল্লাহ তো ওইটাই বলছে, তুমি কোনো যারা কেউ ভুল বানায় না ওরা তো মানুষ না। মানুষের দায়িত্ব মানে মানুষের একটা কোর জিনিস হচ্ছে ওরা ভুল করে, কিন্তু মানুষরা যদি ভুল থেকে শিখতে না পারে তাহলে তো মানে আমরা সেলফ ডেভেলপমেন্ট আমাদের জীবনে হবে না। সো ওইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, লাইক ভুল করা একটা মানে গুনাহ না, ভুল হচ্ছে একটা শিখার অপরচুনিটি। সো মূল বিষয়টা হইতেছে যে ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতেই বিজনেস অথবা কোনো একটা জব বা কোনো কিছু একটা ট্রাই করা উচিত, যেখান থেকে ফেল করে করে অ্যাটলিস্ট প্র্যাকটিক্যাল লাইফের এক্সপিরিয়েন্সগুলো যাতে গ্যাদার করা যায়, রাইট? আচ্ছা, আর আপনি এমনিতে এই যে ট্র্যাডিশনাল মানুষজন ম্যানেজ করতে যে ইউজুয়ালি আপনার কাছে কী মনে হয় লিডারশিপের পার্সপেক্টিভে বাংলাদেশি ট্যালেন্ট যারা ইন্ডাস্ট্রিতে ঢুকে তাদের আসলে কোন কোন জায়গাটাতে আসলে চ্যালেঞ্জ হয়? চ্যালেঞ্জ মিনস হইতেছে এটা কি অ্যাকাউন্টেবিলিটি প্রবলেম থাকে, নাকি সে ওনারশিপের প্রবলেম হয়, নাকি লিডারশিপের প্রবলেম হয়, বা কোন মাইন্ডসেটের কারণে সে আরও সামনের দিকে আগায় যাইতে পারে না? আই মিন অনেকগুলো কারণ। আই থিংক ওনারশিপ, অ্যাকাউন্টেবিলিটি। কিছু এক্সাম্পল দিয়ে যদি বা আর একটু ভেঙে যদি একটু বোঝানোর চেষ্টা করেন। মানে আমরা যেটা সবসময় বলি, আমাদের যদি কিউরিওসিটি না থাকে আমরা কিন্তু সাকসেসফুল হব না। একজন যদি বাসায় গিয়ে চিন্তা না করে আমি ব্যবসাটাকে আরো ভালো কেমনে করতে পারি, ও কিন্তু একটা লং টার্ম প্লেয়ার না। আচ্ছা, তো একটা ব্যবসা সাকসেসফুল হওয়ার জন্য আপনার অনেক ডেডিকেশন আর ওনারশিপ দরকার, যেটা আই ফিল লাইক বাংলাদেশে আরো বেশি দরকার। লাইক আমাদের সরকারে বলেন, প্রতিষ্ঠানে বলেন, সব জায়গায়। আচ্ছা, তার মানে ওই ফেল করার একটা বিষয় যদি কেউ প্র্যাকটিস করতে পারে সেটা তার জন্য অনেক বেশি ভ্যালু এডিশন করে আর কি। ফেলগুলো তাড়াতাড়ি করো যদি পরে গিয়ে ওগুলা অ্যাপ্লাই করতে পারো, মানে লার্নিং গুলো অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, বাট ফেল তোমার নিজে তো ফেল করতে হবে না, তুমি অন্যদের ফেলিয়ার্স দেখেও কিন্তু শিখতে পারো, রাইট? বাট কোনো একটা অর্গানাইজেশনের ভিতরে বিশেষ করে ধরেন ট্র্যাডিশনাল অর্গানাইজেশন যেগুলো আছে সেগুলোতে কেউ যদি লিডারশিপ পজিশনে খুব কুইকলি যাইতে চায় তাইলে তার আসলে কি কি ধরনের স্কিল থাকা উচিত বলে আপনার মনে হয়? অ্যানালিটিক্যাল স্কিল ইজ প্রবাবলি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। যত ভালো করে মানুষ ডেটা আন্ডারস্ট্যান্ড করে, যত ভালো করে অ্যানালিসিস করে, যত ভালো করে কনক্লুশনে যেতে পারে আর স্ট্র্যাটেজিগুলো ইমপ্লিমেন্ট করতে পারে, ওরা কিন্তু সাকসেসফুল হবে। এই কথাটা আমি আমার কোম্পানিতেও বলি, আমরা যদি সবসময় ওয়ান পিস অ্যাট এ টাইম কাজ করি আর বড় ছবিটা জীবনেও দেখি না, আমরা কিন্তু জীবনেও আগাতে পারবো না। আমরা অনেক কষ্ট করতেছি কিন্তু আমরা দেখতেছি না কি হচ্ছে। কিন্তু আমরা যদি একটা স্টেপ ব্যাক নিই, মানে আমি সবকিছু একটু বড় আকারে দেখতে চাই, আমার কোম্পানির গোল হচ্ছে কস্ট সেভ করা। আমি কেমনে কস্ট সেভ করবো ডেটাগুলো দেখে। সো আমি ইনফ্যাক্ট আপনার সাথে যখন দেখা হয়েছিল এই লাস্ট উইকে, তখন আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম, সেটা অন রেকর্ড যদি একটু জানার চেষ্টা করি, যে রাইট অ্যাট দিস মোমেন্ট কিন্তু আমরা যে জিনিসটা দেখি সেটা হইতেছে যে আমরা সবাই কম্পিউটার সায়েন্সে পড়ার ব্যাপারে খুব হাইলি ইন্টারেস্টেড, বিশেষ করে টেকনোলজি রিলেটেড, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে ডেটা সায়েন্স বা এই টাইপের জিনিসপত্রতে। বাট আপনি পড়াশোনা করছেন বিজনেস অ্যানালিটিক্সে, তো ওই ডিসিশন নেওয়ার পিছনে
বা বিজনেস ব্যাকগ্রাউন্ডে বা ধরেন বিজনেস রিলেটেড সাবজেক্টে পড়েও ব্যবসা করা বা চাকরি বাকরির থেকে ফ্লারিশ করা যে পসিবল, ওই জিনিসটা নিয়ে যদি একটু বলতেন, বা সাবজেক্ট চুজের ক্ষেত্রে আসলে কি ধরনের জিনিসপত্র মাথায় রাখা উচিত? মানে একটা সাবজেক্ট চুজ করা উচিত যেখানে ফিউচার প্রসপেক্ট অনেক আছে। আমি আমার অনেকগুলো আত্মীয়র সাথে যাদের সাথে কথা বলি, আমি ওদেরকে বলি যে একটা ডিগ্রি করো না যেটার ফিউচার প্রসপেক্ট কম। লাইক ফর এক্সাম্পল বাংলাদেশে যদি আমরা একটা মেজর নেই যেখানে বাংলাদেশে ওই মেজরের জন্য চাকরিও না থাকে, তাহলে আমরা কেমনে এক্সপেক্ট করি চাকরি পাওয়ার জন্য? বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের একটা ডিগ্রি করা উচিত যেখানে আমাদের ইন্টারেস্ট অনেক হাই। আমি এই জিনিসটা কেন বলতেছি, ইন্টারেস্ট যত বেশি থাকে তত কিউরিওসিটি বেশি থাকে, যত কিউরিওসিটি বেশি থাকে তত বেশি ইচ্ছা থাকে নতুন ইনোভেশন নিয়ে আসা। আমরা মানুষ হিসাবে সাকসেসফুল হই যখন আমরা ইনোভেশন নিয়ে চিন্তা করি, আর ওই ফিল্ডটা যদি আপনার ইন্টারেস্ট না থাকে তাহলে তো ইনোভেশনটাও নিয়ে আসাটা অনেক ডিফিকাল্ট। কোন জিনিসটাতে ইন্টারেস্ট আছে এটা বোঝার কি কোনো উপায় আছে? যদি মানে যদি তুমি তোমার ফ্রি টাইমে দেখো ওইটা নিয়ে ঘাটাঘাটি করতেছো, ফর এক্সাম্পল আমি ব্যবসা নিয়ে যখন পড়াশোনা করি, আমি ব্যবসা নিয়ে অনেক অবসেস ছিলাম। আমি অনেকগুলো কোম্পানিকে রিসার্চ করি আমার ফ্রি টাইমেও। আমি মনে করি না এটা আমার জন্য কাজ, আমি এটা একটা বলতে গেলে একটা এন্টারটেইনমেন্ট আমার জন্য। সো এটার কারণে আমি বিজনেস নিয়ে পড়াশোনা করছি। আচ্ছা, সো তার মানে ওই ঘন্টা পর ঘন্টা যে জিনিসটা করতে আসলে বিরক্ত লাগে না, সেইটাকে যদি পেশা এবং পড়াশোনা হিসেবে নেওয়া যায় তাহলে সেটা লং টার্মে একটা সাকসেস এনে দেয়। আচ্ছা, এমনিতে আপনার কাছে আমরা মোটামুটি ডিসকাশনের শেষের দিকে চলে আসছি, তো আপনার কাছে ওভারঅল কি মনে হয় যে বাংলাদেশের পাশাপাশি আমরা দেখি যে ভিয়েতনাম আছে, ওরা দেখা যায় যে ইন্ডাস্ট্রিয়াল জায়গাতে অনেক বেশি আগানো, আর চায়না তো অনেক বেশি আগানো, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো সেই জায়গাটাতে বাংলাদেশের কোন জায়গাটাতে একটু গ্যাপ আছে যেটা কারণে হয়তো বা সে ওই স্পিডে আগাইতে পারে না আর কি? আগাচ্ছে না সেটা আমি বলবো না, বাট আরো বেটার স্পিডে হয়তো বা আগানো উচিত ছিল। আপনার কি মনে হয়? হ্যাঁ, আমিও এগ্রি করি। আমরা তো লাস্ট কয়েক বছর অনেক ডিফিকাল্ট একটা টাইম পাস করতেছি। ভিয়েতনামে অনেকগুলো অ্যাডভান্টেজ আছে যেখানে গভর্নমেন্ট ওদেরকে অনেক সাবসিডি আর সাপোর্ট দেয় ইন্ডাস্ট্রিজ করার জন্য। ওরা ফরেন ইনভেস্টমেন্টের জন্য অনেক জিনিস সহজ বানায়। আমি জানি আমাদের কারেন্ট সরকার ওইটা নিয়ে অলরেডি কাজ করতেছে, আর আমি আশা করি এখানে একটা ইমপ্রুভমেন্ট আসবে। কিন্তু আমাদের রিসেন্ট বিএনপি সরকার একটা জিনিস যেটা করতে চেষ্টা করতেছে ওইটা হচ্ছে আমাদের রেড টেপটা কাটানো। সো আমাদের জন্য একটা ব্যবসার জন্য কতগুলো ডকুমেন্ট লাগে, এগুলো আমরা ডিজিটাল করে ফেলি। এগুলো যত সহজ হয় তত মানুষ অ্যাপ্লাই করে ব্যবসা তৈরি করবে। রাইট। সব শেষে আজকে যে কোশ্চেনটা দিয়ে স্টার্ট করতে চাই সেটা হচ্ছে, আমি স্টার্ট না এন্ড করতে চাই, শেষ করতে চাই, সেটা হচ্ছে আমি ভিয়েতনামের সম্পর্কে একটা জিনিস বলবো। হ্যাঁ, প্লিজ। ভিয়েতনাম আর চায়নাতে আমরা যখন ইন্ডাস্ট্রিজ নিয়ে চিন্তা করি, ওরা আরো স্ট্র্যাটেজিক প্ল্যানার্স। আচ্ছা, বাংলাদেশে আমরা যখন ইন্ডাস্ট্রিজ চিন্তা করি, যে ইন্ডাস্ট্রিতে অলরেডি অনেক ক্যাপাসিটি আছে, ফর এক্সাম্পল সিমেন্ট ইন্ডাস্ট্রিতে আমাদের ইন্ডাস্ট্রি এখন 30 to 40% ইউটিলাইজেশনে কাজ করে। সো আপনি চিন্তা করেন আপনার একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে, ওটার খালি 40% আপনি ইউজ করতেছেন, কিন্তু তাও আপনি দেখবেন আরেকটা ফ্যাক্টরি খুলতেছে, স্টিলে সেম। যতগুলা বড় বড় ইন্ডাস্ট্রি আছে আমাদের কিন্তু ইউটিলাইজেশন রেট অনেক কম। তো আমরা যারা বাংলাদেশি এন্টারপ্রেনার আছি, আমাদের চিন্তা করার উচিত আমরা কেমনে ভ্যালু এডিশন করতে পারি একটা ইকোনমির জন্য। আমরা কেমনে একটা নতুন ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি। একটা এক্সিস্টিং ইন্ডাস্ট্রি দখল করলে তো আমার কান্ট্রি থেকে প্রফিটই চলে যাবে, আর ওইটা অনেকগুলো ক্ষেত্রে অলরেডি হচ্ছে। সো স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করা এন্টারপ্রেনার্সদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো আমি যেটা দিয়ে শেষ করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনি যদি এখন আবার আপনার ইউনিভার্সিটি লাইফে ফেরত যাইতে পারেন, ইউনিভার্সিটি শেষ করলেন, তারপরে আপনি বিদেশে কাজকাম করছেন, অ্যান্ড দেন লেটার অন আপনি দেশে আসছেন, 4 বছর কোম্পানি চালালেন, তো আপনি যদি আবার ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ হইতো তাহলে আপনি কিভাবে আপনার লাইফ অ্যান্ড ক্যারিয়ার প্ল্যান করতেন? কোনো কিছু কি চেঞ্জ করতেন নাকি অ্যাজ ইট ইজ যা আছে ইউ আর অ্যাবসলিউটলি ফাইন?
মানে আমি কি বলবো এটা, না আমি ইউনিভার্সিটিতে থাকতে আমি একটা জিনিস যেটা আমার নিজের ব্যাপারে অ্যাপ্রিসিয়েট করেছি, আমি আচ্ছা অনেক জনের সাথে কথা বলছি, অনেক জনের সম্পর্কে আন্ডারস্ট্যান্ড করতে পারছি, কিন্তু আসলে আমি ইউনিভার্সিটিতে থাকতেই আমি চেষ্টা করতাম নিজে একটা জিনিস শুরু করতে, ইভেন ইফ আই ফেলড লাইক আই উড স্টার্ট সামথিং। আর আমি আরো টাইম স্পেন্ড করতাম পার্সোনাল প্রজেক্টস নিয়ে, আমি আরো টাইম স্পেন্ড করতাম ক্লাবসে পার্টিসিপেট করতে। মানে আমি গ্রাজুয়েট করার আগে আমি আমার নামটা ইউনিভার্সিটিতে রেখে আমি আসতে চেতাম, মানে ওইটা আমার পার্সপেক্টিভ, একটা ইউনিভার্সিটিতে যদি আমি একটা লেগেসি তৈরি করতে পারি। বাট আলহামদুলিল্লাহ ওইখান থেকে অলরেডি অনেক কিছু আমি শিখছি, অনেক কিছু অলরেডি অ্যাপ্লাই করছি, সো ওইটা ইজ গুড ফর মি। সবশেষে আপনি কোনো কিছু অ্যাড করতে চান কিনা, কোনো কোশ্চেন আছে কিনা, এনিথিং? না, থ্যাংক ইউ, আমার ওরকম কোনো কোয়েশ্চেন নাই। অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে, সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর টাইম। আশা করি এটা অডিয়েন্সের জন্য আমার কাছে মনে হয় যে বেশ ইনসাইটফুল ডিসকাশন হওয়া উচিত। বাট আমি অ্যাজ ইউজুয়াল সবসময় আমাদের অডিয়েন্সকে যে জিনিসটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে একটা জিনিস গভীর মনোযোগ দিয়ে দেখতে হয় এবং সেখান থেকে কিছু একটা নেওয়ার কথা চিন্তা করে দেখতে হয়। নট নেসেসারিলি যে 1 ঘন্টা দেখবো, 1 ঘন্টা হয়তো 100টা জিনিস শিখবো, মোস্ট লাইকলি না। 1 ঘন্টা হয়তো 2টা বা 3টা নতুন ইনফরমেশন পাবো, শিখবো আমি বলবো না, বা ক্লু পাবো যেটা আমাকে কিছু একটা শিখতে হেল্প করবে। তাইলেই আলটিমেটলি দেখা যায় যে মিনিংফুল কিছু একটা আলটিমেটলি হয়। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, আমি নিজে সবচেয়ে ভালোভাবে শিখি ওইটা হচ্ছে অন্যদের স্টোরি গুলার থেকে। আমি আমার ফ্রি টাইম আমি ওয়ারেন বাফেটের লাইফের সম্পর্কে জানতে চেষ্টা করি, আমি বার্নার্ড আর্নল্ডের LMVH এর যে মালিক লুই ভিটন, তারপর জেফ বেজোস অ্যামাজনের মালিক স্টিভ জবস, ওদের লাইফের সম্পর্কে আন্ডারস্ট্যান্ড করতে চেষ্টা করি। আর আমি ওদের লাইফে কয়েকটা জিনিস অবজার্ভ করি। ফর এক্সাম্পল স্টিভ জবস খুবই অবসেসিভ একটা মানুষ ছিল, খুবই মানে পারফেকশনিস্ট একটা ছিল, তো ওনার প্রোডাক্ট তো পারফেকশন হবে। আমি ওই জিনিসটা যদি নিজে অ্যাপ্লাই করতে পারি আমার স্ট্যান্ডার্ড তো অনেক উপরে উঠে যাবে। তো এটা আমার একটা অ্যাডভাইস, মানে অন্যদের থেকে শিখাটা অনেক ভ্যালুয়েবল একটা জিনিস, স্পেশালি যারা অনেক সাকসেসফুল। তখন দেখা যায় যে মানুষের লাইফের স্টোরি শুনলে ওই ডটগুলো কানেক্ট করা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। বিশেষ করে আমরা থিওরিটিক্যাল জায়গাতে যে জিনিসগুলো দেখি বা শিখি, রিয়েল লাইফ এক্সাম্পল, রিয়েল লাইফ স্টোরি, এটা আমাদেরকে আরো বেটার ভিজুয়ালাইজ করতে হেল্প করে। আর ভিজুয়ালাইজ যখন করা যায় তখন শেখাটা অনেকখানি ইজিয়ার হয়ে যায়। রাইট। সো আজকের মতো আমরা এখানেই শেষ করি। ধন্যবাদ সবাইকে, কষ্ট করে যারা অ্যাটলিস্ট শেষ পর্যন্ত দেখার সুযোগ হয়েছে আর কি। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ।